কমিক লেখক তৌহিদুল ইকবাল সম্পদ ভাবেন এবং ভাবান পাঠকদের। তার অনন্য সব ভাবনার প্রতিফলন পাওয়া যায় তার বইয়ের মাঝে। পাঞ্জিরি থেকে এসেছে অপসরি সিরিজের নতুন বই অপসরি 2। বই ও তার লেখার পেছনের গল্প নিয়েই পাঞ্জিরি বইয়ের বৈঠক, পাওয়ার্ড বাই pbs.com.bd। তৌহিদুল ইকবাল সম্পদ এই সময়ের অন্যতম জনপ্রিয় কমিক লেখক। তার লেখা বই অপসরি 2 প্রকাশ করেছে পাঞ্জিরি পাবলিকেশনস। পাঞ্জিরি থেকে প্রকাশিত অপসরি 2 নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আমি আরজে শান্ত সবাইকে স্বাগত জানাচ্ছি পাঞ্জিরি বইয়ের বৈঠকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। ঘরে বসে বই পেতে চাইলে এক্ষুনি ভিজিট করতে পারেন pbs.com.bd। দূরের কাছের নগর গাঁও, বুক পকেটে বুক শপ আছে, যেমন বই নিতে চাও সবার জন্য সারা দেশে pbs.com.bd pbs.com.bd। জ্ঞানের জন্য পাঠ্য বই আর মনের জন্য মননশীল গল্প, নাটক, ভ্রমণ, কমিক্স, বইয়ে অ্যাডভেঞ্চারের ফিল, সবার জন্য সারা দেশে pbs.com.bd। দেশ বিদেশি প্রকাশনীর এক ক্লিকেই বই রেডি, সবার জন্য সারা দেশে pbs.com.bd, সবার জন্য সারা দেশে pbs.com.bd pbs.com.bd। এক ক্লিকেই বই রেডি pbs.com.bd। প্রথমে জানতে চাই পাঞ্জিরি থেকে প্রকাশিত অপসরি 2 সম্পর্কে। অপসরি 2 সম্পর্কে কিছু বলুন। আচ্ছা, অপসরি 2 অবশ্যই অপসরি 1-এর পরে অপসরি 2, কিন্তু মনে রাখতে হবে যে অপসরি 1-2 এই গল্পগুলো কিন্তু কানেক্টেড নয়। প্রতিটা বইতে আলাদা আলাদা গল্প থাকে, একাধিক গল্প থাকে প্রতিটি বইতে, এবং গল্পগুলি ইন্ডিভিজুয়াল গল্প, এগুলি ধারাবাহিক গল্প নয়। গল্পগুলি হাসির গল্প। অপসরি সিরিজটি হাসির একটি কমিক বইয়ের সিরিজ, আর এই কমিক সিরিজটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা সম্পূর্ণ মেয়েদের। এখানে প্রধান চরিত্র, মূল চরিত্র, ভিলেন, হিরো সবাই এখানে নারী চরিত্র। এখানে পুরুষ চরিত্রগুলোকে ইচ্ছা করে আমি অ্যাভয়েড করেছি, এটা যাতে স্পেশালি মেয়েদের থাকে। মেয়েদের জীবনটা কীরকম, তাদের টিনেজ লাইফটা কীরকম, তাদের নিজেদের মধ্যে হাসি ঠাট্টাটা কীরকম হয়, তাদের নিজেদের মধ্যে মারামারিটা কীরকম হয়, ঝগড়াটা কীরকম হয়, তো এই জিনিসগুলো নিয়ে আমি যতটুকু ফানি রাখা যায় আর কি ওই কন্টেন্ট দিয়ে অপসরি সিরিজটি লেখার চেষ্টা করেছি। তো প্রথম বইটি বের হওয়ার পরে সবাই খুব পছন্দ করেছে, তারপরে সেকেন্ড বইটা লেখা। কমিক্স মূলত লেখা হয় বাচ্চাদের জন্য, কিন্তু ইদানিং কমিক্স সব বয়সের পাঠককে টানছে। অপসরি 2 কি সব বয়সের পাঠককে টানবে, কি মনে হয় আপনার? অপসরি অবশ্যই সব বয়সের পাঠকের কাছে টানবে। 8 থেকে 80 বছরের সবাই অপসরি সিরিজের 1-2 দুটো বই পড়ে খুব মজা পাবে। অপসরি শুধুমাত্র মেয়েদের কমিক হলেও আসলে এই বইটি শুধু যে মেয়েরাই পড়বে, ছেলেরা পড়বে না বা বড়রা পড়বে না তা না, বরং এটা সবাই পড়ে খুবই আনন্দ পাবে, এটা আমি পার্সোনালি মনে করি। আপনি একজন 3D আর্টিস্ট। এই 3D আর্টিস্ট হওয়াটা বই লেখার ক্ষেত্রে, কমিক্স লেখার ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ প্রভাব রাখে? অনেকটা প্রভাব বিস্তার করে। দেখুন, আর্টের অনেকগুলো আলাদা আলাদা সেক্টর আছে, যেগুলো একটা আরেকটার থেকে আসলে পৃথক হলেও একটা আরেকটাকে হেল্প করে। যেমন আমি 3D আর্টিস্ট, আবার আর্টের আরেকটা সেক্টর হতে পারে গান, নাচ কিংবা মার্শাল আর্ট। এগুলো সবগুলোই যারা একটা জানে আরেকটাতে কিন্তু কোনো না কোনোভাবে সেটা প্রভাব বিস্তার করে। যেমন 3D জানার কারণে আমার ত্রিমাত্রিক যে ধারণা, একটা পার্সপেক্টিভ সম্পর্কে যে ধারণা, একটা ক্যামেরা সম্পর্কে যে ধারণা, যে কিভাবে একটা শট নিতে পারি, কারণ 3Dতে আমি যে কাজগুলো করি সেখানে আমার সিনেম্যাটিক্সের কাজ করা লাগে বা ভিডিও গেমে অ্যানিমেশনের কাজ করা লাগে। হ্যাঁ, তো ওই একটা মানুষের যে লোকোমোটিভ বা মুভমেন্ট, একটা মানুষ কীভাবে নড়াচড়া করে, কীভাবে ওয়েট শিফট করে,
হাঁটার সময় একটা ছেলে কিভাবে হাঁটে, একটা মেয়ে কিভাবে হাঁটে, একটা বাচ্চা কিভাবে হাঁটে, এই নলেজগুলো কিন্তু আমার ওই অ্যানিমেশন সেক্টর থেকে আমি পেয়েছি। সেগুলো আমি যখন কমিকে ড্রয়িং করি তখন কিন্তু আমার ওই নলেজগুলো আমি অ্যাপ্লাই করতে পারি। আমি আমার ড্রয়িংয়ের মধ্যে, কমিক ড্রয়িংয়ের মধ্যে আমি বিভিন্ন রকমের পার্সপেক্টিভ অ্যাপ্লাই করি, বিভিন্ন রকমের ক্যামেরা শট অ্যাপ্লাই করি, বিভিন্ন রকমের ওই যে মুভমেন্টগুলো বা চেহারার এক্সপ্রেশনগুলো, ওগুলো আমার ওই 3D নলেজটা আমাকে এখানে প্রচুর হেল্প করে। যেটা এমন না যে 3D না জানলে আপনি কমিক আঁকতে পারবেন না, একেবারেই তা না। 3D আর কমিক সম্পূর্ণ আলাদা দুটো সেক্টর। বাট হ্যাঁ, যদি আমি 3D না জানতাম তাহলে হয়তো আমার কমিকের কোয়ালিটি এতটা ভালো হতো না। অবশ্যই 2 কমিক্সের মধ্যে আপনার পছন্দের চরিত্র কোনটি? আমার নিজের তৈরি করা চরিত্র সবগুলোই তো আমার খুব পছন্দ। মূলত যদি একেবারে আলাদা করে বলতে চাই যে অপসরী এবং অপসরী 3 বান্ধবী, এই 4টা মেয়ের থেকেও আমার বেশি পছন্দ হচ্ছে অপসরীদের কলেজে একটা কুকুর আছে, সেই কুকুরটার নাম হচ্ছে পুতুন। ওই পুতুন কুকুরটা আমার খুব পছন্দের একটা চরিত্র, যদিও সে অপসরী কমিকে খুব অল্প সময়ের জন্য তার অ্যাপিয়ারেন্স থাকে। তো সেদিক থেকে হিসাব করলে আমি যেহেতু পশু পাখি ভালোবাসি, ওই কুকুর চরিত্রটা আমার খুবই ভালো লাগে। অন্যান্য দেশের সাথে বাংলাদেশের কমিক্সের মধ্যে কেমন পার্থক্য আপনি দেখতে পান? আচ্ছা, অন্যান্য দেশের কমিক বলতে আমরা সাধারণত 2 ধরনের কমিককেই প্রধানত বুঝে থাকি। একটা হচ্ছে ইউরোপ আমেরিকার যে সুপার হিরো বেসড কমিক, সব একটা সুপার হিরো হতে হবে যার অনেক পাওয়ার থাকবে, আর সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, তার একটা টাইট ফিট পোশাক থাকবে, এরকম একটা ট্রেন্ড আছে সুপার হিরো। আর আরেকটা হচ্ছে মাঙ্গা। মাঙ্গা যেটা জাপানিজ আর্ট স্টাইলে তৈরি, জাপানের জীবনযাপন উঠে আসে, অনেক সময় সাইফাই গল্প উঠে আসে, অনেক সময় হরর গল্প উঠে আসে। জাপানের এটা কিন্তু সুপার হিরো বেসড না, এর মধ্যেও সুপার হিরোর মতো পাওয়ারফুল চরিত্র থাকে, যেমন ড্রাগন বল জিতে আমরা দেখেছি পাওয়ারফুল কিছু চরিত্র আছে, এরকম আরও আছে, কিন্তু ওটা মূলত সুপার হিরো ফোকাস না, ওটা আরও স্টোরি বেশি ফোকাস করা হয়, ক্যারেক্টারাইজেশন বেশি ফোকাস করা হয়। তো ওইটা আরেকটা। তো জাপানের মাঙ্গা আর ইউরোপ আমেরিকার যে সুপার হিরো, এই দুইটা হচ্ছে মূলত বিদেশি কমিকের যে ধারাটা সেটা। তো বাংলাদেশে কিন্তু এই দুইটাকে কপি করার একটা ট্রেন্ড আছে। বাংলাদেশে যারা এখন তরুণরা যারা কমিক করছে, হয় সুপার হিরো নাহলে মাঙ্গা, এই দুটার দিকে ঝুঁকে যাচ্ছে। কিন্তু আমি পার্সোনালি বলবো যে আসলে বাংলাদেশের নিজস্ব আলাদা একটা আইডেন্টিটি তৈরি করার জায়গা ছিল। হ্যাঁ, আমি যদি উদাহরণ দিই তাহলে হচ্ছে আমাদের রফিকুন নবী স্যার, কার্টুনিস্ট রফিকুন নবী স্যার, উনি যেমন টোকাই চরিত্রটা নিয়ে লিখেছিলেন। টোকাই একটা বাংলাদেশে একটা টোকাই চরিত্র, এটা বাংলাদেশ উঠে আসলো। হ্যাঁ, তো এটা একটা। তারপরে এই রফিকুন নবী স্যারই আরেকটা করেছিলেন তখন পাকিস্তান আমলে, যখন পাকিস্তান স্বাধীন হয় তখন আজাদির পথে নামে একটা কমিক উনি এঁকেছিলেন, জল রঙে আঁকা, খুব সুন্দর একটা কমিক। কমিকটার নাম ছিল মাত্র 1 টাকা। ওই সময় মাত্র 1 টাকা দাম, পিছনে লেখা ছিল 1 টাকা মূল্য। তো ওই আমল থেকে কিন্তু বাংলাদেশি কমিক আসছে, সেই পাকিস্তান আমল থেকে কিন্তু এটা কিন্তু বাংলাদেশি কমিক, কারণ এটা বাংলাদেশের আর্টিস্টের করা, এবং এটা লিখেছিলেন হেমায়েত হোসেন, যিনি সম্পর্কে অবশ্য আমার বড় খালু ছিলেন, এবং ছবি এঁকেছিলেন রফিকুন নবী স্যার। তো ওই আমল থেকে বাংলাদেশি কমিক্স চলে আসছে, তার মানে আরও আগে থেকে ছিল। তো বাংলাদেশের কমিকগুলো তখন কি ছিল, তখন ওনারা যেটা করতেন ঐতিহাসিক দৃশ্যপট, পলাশির যুদ্ধ নিয়ে কমিক করছেন তারা। তারপরে ইন্ডিয়া থেকে পাকিস্তান আলাদা হওয়ার যে ইতিহাসটা, এটাকে তুলে ধরেছেন। তারপরে এই রফিকুন নবী স্যারই পরবর্তীতে, আমি যেটুকু শুনেছি, আমার হাতে নাই কমিকটা, আমি পাইনি, কিন্তু শুনেছি যে উনি বাংলাদেশে 71 মুক্তিযুদ্ধের পরও সেটা নিয়েও উনি ওই একইভাবে সুন্দর কমিক করেছিলেন। তো বাংলাদেশের যে দৃশ্যগুলো, বাংলাদেশের যে ইতিহাসগুলো, বাংলাদেশের যে বীরশ্রেষ্ঠরা আছেন, কিংবা শুধু যে ইতিহাস নিয়েই থাকতে হবে তা না, বাংলাদেশের পটভূমিতে যে গল্পগুলো হয়, আমাদের যেমন রূপকথার গল্প আছে, আমাদের লোকগল্প আছে, লোককথা আছে, এই সমস্ত নিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর কমিক হতে পারে। বা এগুলো কোনো দিকেও যদি আমরা না যাই, জাস্ট বাংলাদেশে আমাদের আশেপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে, নিউজে যেগুলো আমরা দেখি যে কি অন্যায় অবিচার ঘটছে, সেগুলোর বিরুদ্ধেও নিয়ে কিন্তু আমরা কমিক চাইলে করতে পারি। মানে জায়গাটা অনেক, আমরা অনেক কিছু নিয়ে কমিক করতে পারি। শুধুমাত্র ওই মাঙ্গা কি করলো, মাঙ্গার মতো আর্টিস্ট স্টাইলেই কমিক আমাদেরকে আঁকতে হবে। সুপার হিরো কি করলো, বাংলাদেশের একটা সুপার হিরো লাগবেই লাগবে, বাংলাদেশেরও একটা ওই ক্যাপ্টেন বাংলাদেশ টাইপের একটা সুপার হিরো লাগবে, সেও একটা টাইট ফিট পোশাক পরবে, তারও একটা পিছনে একটা কেপ থাকবে, সেটার মধ্যে বাংলাদেশের পতাকা থাকবে। না, এইটা বাংলাদেশি কমিক না। বাংলাদেশি কমিক হচ্ছে বাংলাদেশের দৃশ্যপট, বাংলাদেশের গল্প, আমাদের আশপাশে যা ঘটছে এগুলো, কিংবা আগে যা ঘটে গেছে, আমাদের ইতিহাস, এগুলো হচ্ছে বাংলাদেশের কমিক হওয়া উচিত। যেটা এখনকার যারা তরুণ প্রজন্ম যারা কমিক করছে, তারা ওটা আসলে বুঝতে পারছে না, তারা মাঙ্গা সুপার হিরো ফলো করার চেষ্টা করছে। আমি পার্সোনালি চেষ্টা করি আমার আশপাশের ঘটনা নিয়ে একদম মৌলিক গল্প লেখার, সমসাময়িক গল্প লেখার। আমি ইতিহাস নিয়ে লিখি না, যেহেতু আমি ইতিহাসের ছাত্র নই। আমি সমসাময়িক গল্প লেখার চেষ্টা করি, মৌলিক গল্প। আমার গল্পগুলো সাধারণত সিরিয়াস টাইপের হয়, হররও হয়, থ্রিলার হয়, আবার ফানি কমিক নিয়েও কাজ করি।
আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশের কমিক মানেই হচ্ছে আরেক দল লোক বসে যে কমিক মানে কার্টুন বা হাসি ঠাট্টার জিনিস, হাসির জিনিস। আসলে তাও না। আসলে কমিকে গল্প সব রকমের হতে পারে। নাটকে যেমন বিভিন্ন রকম গল্প হতে পারে, কমেডি গল্প হতে পারে, হরর গল্প হতে পারে, বা দুঃখের গল্প হতে পারে, কমিকও সেরকম অনেক রকম গল্প হতে পারে। তো এইভাবে এইসব দিক থেকে চিন্তা করলে আসলে বাংলাদেশের কমিকের যে মাঠটা, ফিল্ডটা অনেক বেশি বড় হতে পারতো ওই সুপার হিরো আর মাঙ্গা বাদ দিয়ে যদি আমরা চিন্তা করতে পারতাম। তাহলে এভাবেই আমি বাংলাদেশ আর বিদেশের কমিকের পার্থক্যটা বুঝি। কমিক্স লেখার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় ইন্সপিরেশন কে ছিল? কমিক্স লেখার ক্ষেত্রে আমার ইন্সপিরেশন মূলত সেই নন্টে ফন্টের যে লেখক শ্রী নারায়ণ দেবনাথ, উনি। কারণ আমরা প্রথম ছোটবেলায় ওই নন্টে ফন্টে, বাটুল দি গ্রেট, হাঁদা ভোদার কাণ্ড কারখানা, এই কমিকগুলো কিন্তু পড়ে পড়ে আমরা বড় হয়েছি। হ্যাঁ, আমাদের ছোটবেলায় এই কমিকগুলো খুব অল্প দামে পাওয়া যেত, সাদা কালো কমিক হতো, 10 টাকা 20 টাকায় পাওয়া যেত। তো ওগুলো ছাড়া মানে একটা নতুন কমিক আসলেই ওটা কিনে ফেলার জন্য একটা ভেতরে একটা স্পৃহা কাজ করতো। দৌড়ে চলে যেতাম এলাকার লাইব্রেরিতে কমিক বই পাওয়া যেত। এখন আর সেরকম হয় না আর কি, এখন অনলাইনে কিনতে হয়। এখনকার মার্কেটটা অন্যরকম। তো কমিকের মূল ইন্সপিরেশন সেই নন্টে ফন্টের শ্রী নারায়ণ দেবনাথ। ওনার আর্ট দেখে দেখে কপিও করতাম। যখন আর্ট পারতাম না, যখন একদম ছোট ছিলাম, ওই কমিক বই পাশে রেখে খাতায় একদম দেখে দেখে আঁকতাম। এইভাবে করতে করতেই আসলে আর্ট শেখা। আমি কোনো আর্ট ইনস্টিটিউশনে পড়িনি, কোনো আর্ট কলেজে পড়িনি। আমি মূলত কমার্সের ছাত্র ছিলাম, কিন্তু এই নিজে নিজে এইভাবেই শেখা হয়েছে। আপনার কমিক্স লেখার মাঝে কতটুকু বাস্তবতার কতটুকু কল্পনা থাকে? আমি চেষ্টা করি আমার কমিকে কল্পনা এবং বাস্তবতা 50% ব্যালেন্স রাখতে। কিন্তু আমি যেটা কল্পনা করি সেটা আসলে বাস্তবতার নিরিখেই হয়। বাস্তবতার বাইরে আমি আসলে কল্পনা করতেও খুব একটা ভালোবাসি না। যেমন আমার কমিকে আমি সুপার হিরো এই কারণেই রাখি না যে আমার কাছে এই কল্পনাটা করতেও ইচ্ছা করে না যে একটা মানুষ আকাশে উড়ে যাচ্ছে, কিংবা একটা মানুষের এত তার শরীরের শক্তি, সে একটা ট্যাঙ্ক তুলে আছাড় মারছে। এই ধরনের কল্পনাগুলো আমি এনজয় করি না। সবাই করে, আমি হয়তো করতে পারি না। আমার কাছে মনে হয় যে ওই সিচুয়েশনে আমার মতো একটা সাধারণ লোক পড়লে সে কি করতে পারবে, ওটা যদি আমি দেখাতে পারি, সেটা আরও সেখানে বুদ্ধির পরিচয়টা বেশি পাওয়া যায়। যে ওই সিচুয়েশন হলে কি করা উচিত, যে কোনো একটা বিপদে পড়ে গেছে আমার হিরো বা আমার একটা গল্পের চরিত্র, ওই সিচুয়েশনে কি করলে বাস্তবভাবে ওখান থেকে আসলে মুক্তি পাওয়া যেতে পারে, ওইটা নিয়ে যদি আমি কমিকে দেখাই, তাহলে সেটা আমাদের বুদ্ধির পরিধিটাকে আর একটু বাড়ায়। কিন্তু যদি আমি এখন ওখানে এরকম কল্পনা দেখাই যে কেউ এসে আমাকে বাঁচাবে, যার আসলে অলৌকিক শক্তি আছে, ওইটা আসলে আমার বুদ্ধিটাকে ওখানে থামিয়ে দেয়। আমার বুদ্ধির ব্যাপ্তিটা ওখান থেকে আর বেরোতে পারি না। ওখান থেকে আমি স্বাভাবিকভাবে যে বেরোতে পারতাম, সেটা আমি দেখাতে পারছি না। তো আমি চেষ্টা করি যে 50% রাখার কল্পনা এবং বাস্তবতা। কিন্তু ওই কল্পনাটাও আমার বাস্তবের নিরিখে হয়। আর ওই বাস্তবতা যতটুকু নেই, সেটা হচ্ছে আমাদের আশপাশে ঘটে গেছে এমন ঘটনা, যেমন সংবাদে, নিউজে যেগুলো দেখি যে এই ধরনের কিছু অন্যায় অবিচার হচ্ছে। আমি সাধারণত ক্রাইম ফিকশন বেশি লিখি, তো ওইগুলো নিয়েই পড়ে থাকি বেশি। তো ওই পুরাতন নিউজ থেকেও কালেক্ট করি কিছু প্লট। আবার এমনও আছে যে আমি প্লট নিজের থেকে প্রেডিক্ট করার চেষ্টা করি যে ভবিষ্যতে আসলে এই জিনিসটা নিয়ে একটা প্রবলেম হতে পারে। যেমন AI এখন নিয়ে অনেকে প্রেডিক্ট করে অনেক মুভি টুভি বানাচ্ছে, অনেক গল্প করছে। এরকম আর কি একটা উদাহরণ দিলাম যে এরকম যে ভবিষ্যতে কি হতে পারে, কি ধরনের ক্রাইম হতে পারে, সেটা তো হলে আমরা কি বিপদে পড়তে পারি। তো ওসব আমার প্লটের বাস্তবতার অংশটুকু হয়। আর ওই বিপদ থেকে মুক্তি পাওয়ার ব্যাপারটা, ওটা হচ্ছে যে আমার কল্পনা, কিন্তু সেটা বাস্তবতা নিরিখে। অপসরি 1 এবং অপসরি 2 নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? এই ভবিষ্যৎ পরিকল্পনাটা সবসময় ঠিক করে দেয় পাঠক। পাঠক যদি পছন্দ করে আমার বইটা, ইনশাল্লাহ করবে, তাহলে অপসরি 3 আসবে, 4 আসবে, 5 আসবে, এভাবে যতদিন করা যায়। আমার ইন্সপিরেশন তো সেই নন্টে ফন্টের স্রষ্টা শ্রী নারায়ণ দেবনাথ। তো তিনি যতদিন বেঁচে ছিলেন, 96 বছর পর্যন্ত তিনি কমিক এঁকে গেছেন। তো আমারও পরিকল্পনা সেটাই, যতদিন বাঁচি ইনশাল্লাহ অপসরি 2, 3, 4, 5, 6, 7, 100, 200 পাঠকের ওপর। পাঞ্জেরি থেকে বই প্রকাশ করাটা কতটুকু উপভোগ করেন? পাঞ্জেরি থেকে বই প্রকাশ করাটা খুব বেশি উপভোগ করি। আমার প্রথম কমিক বই বাংলাদেশে পাঞ্জেরি প্রকাশনী বের করেছে বই আকারে। আমি মূলত কমিক আঁকি 92 সাল থেকে, অনেক ছোট বয়স থেকে কমিক আঁকছি, এবং তখন প্রফেশনালি ছাপা হচ্ছিল। তো এ পর্যন্ত আমি মোটামুটি 4টা 5টা 6টা প্রকাশনীর সাথে কাজ করেছি। তার মধ্যে সবচেয়ে বেশি এনজয় করি পাঞ্জেরির সাথে কাজ করা। এটার কারণ হচ্ছে পাঞ্জেরির প্রকাশনের সবাই অলমোস্ট লাইক এ ফ্যামিলি টু মি। আমি যখন করোনায় অসুস্থ ছিলাম, তখন পাঞ্জেরির সুনীল দা, নীলা দা, ওনারা ভিডিও কল দিয়ে
ঘন্টার পর ঘন্টা আমার সাথে কথা বলেছেন এবং আমাকে কি কি করা উচিত, এই সময় কি কি খাবো কি খাবো না, কি ওষুধ মেনটেন করা উচিত হবে, ওই জিনিসগুলো মানে সুনীল দাই সময় বলে দিয়েছিলেন। তো এটা কিন্তু ফ্যামিলি মেম্বাররা এটা করে, এটা একটা মানে অফিসিয়াল লোকজন এটা করে না। পাঞ্জেরির এই জিনিসগুলো অন্য কোনো প্রকাশনীতে আসলে পাওয়া সম্ভব না। তো শুধুই যে ওই বই লেখার কারণে পাঞ্জেরির সাথে আছে তা না, পাঞ্জেরির সাথে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আসলে তৈরি হয়ে গেছে। ইটস লাইক এ ফ্যামিলি। আপনার এই অপসরি সিরিজটা শুধুমাত্র মেয়েদের জন্য কেন লেখা? আচ্ছা, অপসরি 2 মেয়েদের জন্য কমিক, মেয়েদেরকে সেলিব্রেট করা একটা কমিক, কিন্তু এটা যে শুধুই মেয়েরা পড়বে তা না। এটা মেয়েদের জন্য কেন করলাম, কারণ হচ্ছে যে আমার নিজের 2টা কন্যা সন্তান আছে আল্লাহর রহমতে, আমার স্ত্রী আছে, আমার মা আছে। আমি ছোটবেলা থেকে মেয়েদের মাঝেই বড় হয়েছি বলা যায়। আমরা সবাই আসলে তাই হই, বাবারা তো সবসময় কাছে থাকে না, মায়েরাই কাছে থাকে, বোনেরাই কাছে থাকে। তো এই যে পারিবারিকভাবে আমরা যে মেয়েদের মাঝখানে আসলে বেড়ে উঠি, এই জিনিসটা পরে আসলে আমাদের মধ্যে থাকে না। আমরা মেয়েদেরকে ওইভাবে সেলিব্রেট করতে পারি না, মেয়েদেরকে আমরা ওইভাবে চিনতেই পারি না। আমাদের যে ছেলেদের যে সমাজটা, আমরা ছেলেরা এমনভাবে মিশে থাকি যে মেয়েরা যে আসলে কেমন, ওদের লাইফটা যে কেমন, ওদের হাসি ঠাট্টা কেমন, ওদের খেলাধুলা কীরকম, ওদের চিন্তাভাবনা, ওদের যে চেতনা, ওদের যে ভালো লাগা খারাপ লাগা, এই জিনিসগুলো কিন্তু আমরা কোনোদিন ওইভাবে গল্পের মাধ্যমে কমিকের মাধ্যমে তুলে ধরা ওটা হয়নি আসলে। তা আমি চেষ্টা করেছি, আমার মেয়েদের জন্যই করার চেষ্টা করেছি যে আমার মেয়েরা বড় হয়ে একটা কমিক পেলো পড়ার জন্য, বাবার লেখা কমিক, মেয়েদের কমিক পেলো। শুধু যে আমার নিজের মেয়েদের জন্য করবো তা কেন, আরও তো দেশে যত মেয়েরা আছে, শুধু মেয়েরা কেন, মেয়েদের মায়েরা আছে, মেয়েদের বাবারা আছে, ভাইয়েরা আছে। তো আসলে মেয়েদের জন্য কমিক মানে সারা দুনিয়ার জন্য কমিক, এই জন্যই মেয়েদের জন্য কমিক করা। একজন কমিক লেখক হিসেবে আপনি কি ভবিষ্যৎ পরিকল্পনা করছেন? আমি আসলে কমিক লেখাটা আমার প্যাশন, এটা আমার নেশা। এটা ছাড়া আমি থাকতে পারি না। আমি মানে শুয়ে থাকলেও মনে হয় যে যদি কোনো কিছুতে কমিক আঁকতে পারতাম। কমিক আঁকা আমার তো ওই যেটা বললাম, আমি বেঁচে থাকতে যতদিন বেঁচে আছি কমিক লিখতেই চাই, আঁকতেই চাই, লিখতেই চাই। আমি চাই আরও ভালো, আরও ইমপ্রুভ কমিক হবে। আমার বইগুলো, প্রত্যেকটা বই কিন্তু আমার আগের বইয়ের থেকে কিছুটা ইমপ্রুভমেন্ট থাকে। আমার প্রতিটা কাজ আগের বইয়ের থেকে কিছুটা বেটার গল্প, কিছুটা বেটার ড্রয়িং, কিছুটা বেটার ডায়লগ থাকে, কারণ আই এম অলওয়েজ ইমপ্রুভিং। আমি সবসময় নিজেকে আরেকটু বেশি কিছু শিখিয়ে পড়িয়ে আরেকটু ভালো কিছু করার চেষ্টা করছি। তো বিদেশি মানের থেকেও ভালো কমিক বাংলাদেশের জন্য করা যায়, নট জাস্ট যে বিদেশি মানের কমিক বাংলাদেশে হচ্ছে, এইটা আমার আসলে টার্গেট না। আমার টার্গেট হচ্ছে যে বিদেশিরা বলবে যে বাংলাদেশ হচ্ছে সেরা কমিক, পৃথিবীর সেরা কমিক বাংলাদেশে হয়, এরকম আমার ইচ্ছা আর কি। আমার কাছে এটা মনে হয় না যে এটা কোনো অবাস্তব চিন্তা, কারণ সম্ভব, আর্টই তো, পারবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ। সারাটা দিন আপনার সাথে খুব ভালো কাটলো, একটা সুন্দর ট্যুরের মতো হয়ে গেল, খুব ভালো লাগলো, ধন্যবাদ। অপসরি 2 প্রকাশ হয়েছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে। দেখা হচ্ছে বইমেলায়, পাঞ্জেরি প্যাভিলিয়নে। আজকের মতো বিদায় নিচ্ছি পাঞ্জেরি বইয়ের বৈঠক থেকে, পাওয়ার্ড বাই pbs.com.bd। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে। ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে বই পেতে ভিজিট করুন pbs.com.bd।